প্রিন্সিপাল স্যারকে আনমিউট করতে হয় মনে হয়। না স্যার ঠিক আছে। গুড মর্নিং স্যার। ভালো আছেন স্যার? ভালো আছি। ছুটি করে দিন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। ভেরি ভেরি গুড মর্নিং। থ্যাংক ইউ। নমস্কার। Good morning to all of you. Thank you, sir. Today's online faculty development program on digital era in teaching and learning and academic writing এর আজকের দ্বিতীয় দিনে আমরা এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করতে চলেছি। সুতরাং আজকের এই দ্বিতীয় দিনের প্রোগ্রামে গতকাল আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত থেকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেছিলেন তাদের মধ্যে ডক্টর জগদীশ সামন্ত, প্রিন্সিপাল শুভায়ন্তী ইনস্টিটিউট অফ এডুকেশন, সিওয়ান বিহার। ওনার টপিক ছিল ডিজিটাল টুলস ফর টিচিং লার্নিং, যিনি আমাদের হাতে কলমে কিছু কাজ করিয়েছিলেন যেটা আমাদের সকলকে খুব সমৃদ্ধ করেছে। দ্বিতীয় বক্তা সেকেন্ড সেশনে যিনি ছিলেন আমাদের সবার প্রিয় ডক্টর নির্মাল্য দাস, অ্যাসোসিয়েট প্রফেসর, পাঁশকুড়া বনমালী কলেজ, আইকিউএসি কোঅর্ডিনেটর অফ পাঁশকুড়া বনমালী কলেজ। তিনি যে টপিকটির উপরে আলোকপাত করেছিলেন, মনিটরিং অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ ইনোভেটিভ টিচিং, এক্সিকিউশন, ডকুমেন্টেশন, ই গভর্নেন্স। ডক্টর দাস খুব সহজ সরল ভাবে ইনোভেটিভ টিচিং, এক্সিকিউশন, ডকুমেন্টেশন, ই গভর্নেন্স সম্পর্কে খুব সুন্দরভাবে বিষয়গুলি উপস্থাপন করেছিলেন, যা আমাদের শিক্ষকতার কাজে বিশেষভাবে সহায়তা করবে এবং একজন শিক্ষককে সুদক্ষ থেকে সুদক্ষতর হওয়ার ক্ষেত্রে তিনি তার দিশা দেখিয়েছেন। গতকাল যে সমস্ত বিদ্বজন, গুণীজন, শিক্ষা বিশারদ, শিক্ষাবিদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, রিসার্চ স্কলার, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার সহ অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি স্বাগত জানাই আমাদের মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, যিনি আমাদের এই মহাবিদ্যালয়ের কর্ণধার, যিনি একাধারে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ছিলেন এবং বর্তমানেও তিনি আছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত। তবে তিনি আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত নেই, তাই ওনাকেও আমি স্বাগত জানাই আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুমন্ত কুমার খাড়া মহোদয়কে, স্বাগত জানাই আমাদের ন্যাক কোঅর্ডিনেটর অমিতাভ জানাবাবুকে, আমাদের কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সহ সকল স্টাফদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। গতকাল আপনাদের সকলে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদের ভীষণভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে এবং আমরা খুবই আপ্লুত এবং আশাবাদী আজকেও এই এফডিপি প্রোগ্রামটি সুন্দরভাবে সকলকে সমৃদ্ধ করবে। আসুন আজকের এফডিপি সম্বন্ধে যিনি প্রধান বক্তার আসন অলঙ্কৃত করবেন তিনি আমাদের সবার প্রিয়, যার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তিনি হলেন ডক্টর সুজিত পাল মহোদয় স্যার, WBSES ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস এবং প্রিন্সিপাল ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন, হেস্টিংস হাউস, আলিপুর, কলকাতা। স্যারের সম্পর্কে মানে বলে আমার শেষ করা যাবে না, এরকম কিছু ব্যাপার রয়েছে। স্যার হচ্ছেন MSc তে জুলজি, এমএড গোল্ড মেডালিস্ট, পিএইচডি ডাবল এবং শিক্ষকতার পেশায় বহুদিন যাবত আছেন সুনামের সঙ্গে। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই ডক্টর পাল স্যারকে। স্যারকে অনেক ব্যস্ত শিডিউলে থাকা সত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাই ধন্যবাদ ডক্টর পাল স্যারকে। ডক্টর পাল স্যার আজকে যে বিষয়টি উপস্থাপন করবেন তা টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য ডিজিটাল এরা, ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস, অর্থাৎ শিক্ষণ ও শিখনে ডিজিটাল টুলসের ব্যবহার ও তার বিভিন্ন ইস্যুজ এবং চ্যালেঞ্জেস সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। 21 শতকের দ্রুত পরিবর্তনশীল ভারতে
ডিজিটাল শিক্ষা একটি বৈপ্লবিক ধারণা হিসেবে দাঁড়িয়েছে, যা মানুষের শেখার উপায় পরিবর্তন করতে পারে। ডিজিটাল শিক্ষা খুবই সহজভাবে শিক্ষায় প্রযুক্তির ব্যবহারকে বোঝায়, কারণ এটি ডিজিটাল টুল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যেককে উচ্চমানের শিক্ষায় অ্যাক্সেসে দিতে এবং ভৌগোলিক ব্যবধান দূর করতে এবং একটি বিস্তৃত দক্ষতার সাথে একটি প্রজন্মকে উত্থাপন করে। ডিজিটাল শিক্ষার একমাত্র চালক হলো প্রযুক্তির অগ্রগতি, যা আজ শিক্ষাকে আরো সহজলভ্য ও আকর্ষক করে তুলেছে। 2022-এ গবেষণা অনুযায়ী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ইউজার হিসাবে দেখানো হয়েছে। যাই হোক, আজকের ডিজিটাল টিচিং অ্যান্ড লার্নিং এর ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জেস এবং ইস্যুসগুলি দেখা যায়, তার মধ্যে অ্যাক্সেস টু টেকনোলজি, ডিস্ট্রাকশন, অ্যাফোর্ডেবিলিটি, সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, টেকনিক্যাল সাপোর্ট, ডিজিটাল লিটারেসি, এছাড়াও বিভিন্ন বিষয় যেগুলি আছে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের স্যার বলবেন। এছাড়া যে সমস্ত চ্যালেঞ্জগুলি রয়েছে বা যেগুলি সম্পর্কে আমরা প্রতিনিয়ত ফেস করি, সেগুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার এবং দক্ষ হওয়া দরকার। শেষ করার পূর্বে আমাদের আজকের সেকেন্ড সেশনের যিনি বক্তা রয়েছেন, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। ডক্টর অনুজিৎ পাত্র, স্টেট এডেড কলেজ টিচার, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুড় মঠ, হাওড়া, যিনি একাডেমিক রাইটিং অ্যান্ড ইটস ডিসেমিনেশন সম্পর্কে বক্তব্য রাখবেন। এখন আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুমন্ত কুমার খাড়া মহোদয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি এবং সাথে সাথে এই সেশনটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই উপস্থিত হবেন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি চলতে থাকবে। ধন্যবাদ মানস বাবুকে। মানস বাবু আমাদের বিবেক জ্যোতি কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর। ধন্যবাদ জানাই সমস্ত পার্টিসিপেন্টদের, সমস্ত স্যার ম্যাডামদের যারা আমাদের এই এফডিপি তে অংশগ্রহণ করেছেন। আর বিবেক জ্যোতি কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি ডক্টর সুজিত পাল স্যারকে। সুজিত পাল স্যার সম্পর্কে মানসবাবু বলেছেন এবং আমার বিশ্বাস যে স্যারকে চেনে না বা স্যারের গুণাবলীর সাথে পরিচিত হননি এরকম মানুষ পশ্চিমবঙ্গে খুব কমই আছে। তাই আমরা অর্গানাইজার হলেও আমরা অধীর আগ্রহে স্যারের টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য ডিজিটাল এরা ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস এই টপিকের উপর স্যারের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তাই আমি আর একটি মিনিটও সময় নষ্ট না করে স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যার, আপনার প্রেজেন্টেশন আলোচনা আপনি শুরু করুন। ওয়েলকাম স্যার। Thank you. So, good day to all of you. I'm really feel honored to be present here through the online mode within the galaxy of educationists. I'm really thankful to the college authority, especially the principal, Dr. Sumanta Kumar Khara, the joint coordinator, Manoj Kumar Shahu, and all the teaching staff, non-teaching staffs, participants, and obviously the students of these glorious institutions for providing me the opportunity to share the digital dais with such an enthusiastic and knowledgeable audience. Today we all gathered here for sharing our experiences in online faculty development program organized by the IQAC Bibek Jyoti College. A Chinese proverb is, those who speaks does not knows and those who knows does not speaks. যারা জানে তারা বলে না আর যারা জানে না তারা বলে। আজকে অন্তত পক্ষে এটা সত্যি, কেন আমার উল্টো দিকে যারা রয়েছেন বিভিন্ন কলেজ যে অধ্যাপক, স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষক, ফলে আপনারা সরাসরি এই বিষয়টার সঙ্গে জড়িত, ফলে আপনারা অনেক বেশি জানেন এই বিষয়টা আমার চেয়ে। কিন্তু যেটা সুবিধা হচ্ছে যে কলেজ আমাকে আহ্বান জানিয়েছে, আপনাদেরকে ওই দিনের সুবিধে প্রথম পাতে 70 মতো কিছুটা শুনতে হবে, কিছু করার নেই। তা আমরা চেষ্টা করব যতটা আকর্ষণীয়ভাবে বলা যায়। তা আমি একটু শুরুটা করার সময় একটু শেয়ার করতে চাইছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটা, একটু দেখুন।
এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে যেটা বলার বিষয়বস্তু সেটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য ডিজিটাল এরা, ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস। আমরা সকলেই জানি যে আমরা একটা নতুন জায়গায় পৌঁছে যাচ্ছি, যেখানে আমাদের এডুকেশনটা ক্রমাগত এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমরা যেটা শিক্ষকরা যারা পড়াই তাদের ক্ষেত্রে যে আমরা যে মোড অফ টিচিং, বিশেষত টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে কন্টেন্ট ইজ নট সো ইম্পর্টেন্ট, রাদার হাউ উই ক্যান ট্রান্সমিট ইট, অর্থাৎ আমাদের স্টুডেন্টদের কাছে ঠিকঠাক করে কি করে পৌঁছে যাওয়া যেতে পারে। সেই মাধ্যম হিসাবে এখন যেটা উঠে এসছে সেটা হচ্ছে ডিজিটাল এজ। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু আচ্ছা, এটা শুরুতে আমি একটা ছোট্ট ফিল্ম স্ট্রিপ দেখে নিই যে আমরা যে যেভাবে পড়ানোর কথা বলছি তা কোথাও কি কোনো গ্যাপ থেকে যাচ্ছে। এই ফিল্মটা যেটা দেখাচ্ছি সেটা সকলেই হয়তো আপনাদের জানা। এটা শোনা যাচ্ছে কি? ওকে ওকে। आपके पास 30 सेकंड है बोर्ड पे लिखे हुए शब्दों का मतलब समझाना। आप चाहें तो किताब का इस्तेमाल कर सकते हैं। जिसे जवाब मिलेगा वो हाथ ऊपर करेगा। देखते हैं कौन फर्स्ट आता है और कौन लास्ट। टाइम स्टार्ट्स नाउ। टाइम अप टाइम अप। क्या किसी को जवाब नहीं मिला? अब अपनी लाइफ का 1 मिनट रिवाइंड करो और सोचो, जब मैंने ये सवाल पूछा किसी ने ये सोचा कि आज कुछ नया सीखने को मिलेगा, मजा आएगा? एनीवन? सब नहीं, सब रेस में लगे। ऐसे पढ़ के फर्स्ट आ भी गए तो क्या फायदा? आप लोगों की नॉलेज बढ़ी नहीं, सिर्फ प्रेशर पड़ेगा। और ये कॉलेज है, प्रेशर को करने। अरे चाबुक के डर से तो सर्कस का शेर भी उछल के कुर्सी पर बैठना सीख जाता है, लेकिन ऐसे शेर को हम वेल ट्रेन्ड कहते हैं, वेल एजुकेटेड। हेलो, दिस इज नॉट अ फिलोसफी क्लास। उन दो वर्ड का मतलब बताओ बस। सर ऐसे कोई वर्ड्स है नहीं सर, ये तो मेरे दोस्तों के नाम हैं, फरहान और राजू। इंजीनियरिंग नहीं सर, मैं आपको इंजीनियरिंग नहीं पढ़ा था सर, वो तो आप मुझसे बेहतर जानते हैं। मैं तो आपको ये पढ़ा रहा था कि पढ़ाते कैसे, और मुझे यकीन है कि आप एक दिन जरूर सीखेंगे क्योंकि मैं अपने कमजोर स्टूडेंट्स का हाथ कभी नहीं छोड़ा। बस মূলত ফিল্ম স্ট্রিপটা আপনারা সকলে দেখলেন। এখানে দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ আই এম অডিবল, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। দেখাও যাচ্ছে, তাই তো? ইয়েস স্যার। ওকে, এখানে আমরা দেখলাম এটা আমাদের খুব পরিচিত ফিল্ম, সকলেই আমরা দেখেছি, এবং আমাদের যে প্রথাগত ধারণা সেখান থেকে একটু সরে আসার জায়গা কিন্তু এই ফিল্মে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমরা যাকে টিচিং বা লার্নিং বলছি, আমরা যে মেথোডোলজি অ্যাডাপ্ট করছি প্রেজেন্ট সিচুয়েশনে, সেখানে কোথাও একটা পরিবর্তনের
প্রয়োজন আছে। তা টিচিং বলতে আমরা জানি এখানে ডেফিনেশন অফ টিচিং দেওয়া রয়েছে, আমরা সকলেই জানি টিচার যখন তার ইনফরমেশনটা শেয়ার করে টুয়ার্ডস দ্য স্টুডেন্ট, এবং লার্নিং হচ্ছে সেটা যেখানে অ্যাক্টিভ প্রসেস অ্যাসিমিলেটিং দ্য ইনফরমেশন, এবং ফাইনালি যেটা হচ্ছে টিচিং লার্নিং এর ফলে দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন বিহেভিয়ার, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ প্রকৃতপক্ষে শিক্ষণটা কমপ্লিট হয়েছে। সো টিচিং লার্নিং প্রসেসের বেসিক্যালি আসল জায়গাটা যেটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রসেস অফ নলেজ ফ্রম টিচার টু স্টুডেন্ট। এফেক্টিভ টিচিং লার্নিং, কারণ আমাদের মূল উদ্দেশ্য যে অনলি নট টিচিং লার্নিং বাট দ্য ইট শুড বি এফেক্টিভ। এখানে আমরা জানি এই প্রিন্সিপালস গুলো নিয়ে খুব বেশি বলার জায়গা নেই, যে স্টুডেন্ট ফ্যাকাল্টি কন্ট্যাক্ট যত বাড়বে, স্টুডেন্ট টিচার্স এর কন্ট্যাক্ট যত বাড়বে, প্রম্পট ফিডব্যাক যত পাবো আমরা, এক্সপেকটেশন, রেসপেক্ট দ্য ডাইভার্স চ্যালেঞ্জ এন্ড ওয়েজ অফ লার্নিং, এগুলো করলে আমরা টিচিং লার্নিং প্রসেসের মূল যে প্রিন্সিপাল সেখানে পৌঁছাতে পারবো। এটা একটা মডেল অফ টিচিং লার্নিং সিস্টেম। মানে খেয়াল করে দেখুন, লার্নার আর সাবজেক্ট এই দুটো জিনিস কিন্তু টিচারের চেয়ে অনেক উপরে রয়েছে, কারণ লার্নার আর সাবজেক্ট ইজ ভেরি ক্লোজার। টিচারের রোল কি? টিচার ইজ আ ফ্যাসিলিটেটর, যিনি নাকি এই লার্নারের কাছে সাবজেক্টের জ্ঞানটাকে পৌঁছে দেবেন। এছাড়া টিচারের কিন্তু কোনো রোল নেই। ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য টিচার, লার্নার কিন্তু সাবজেক্ট নলেজটাকে অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু টিচার থাকার ফলে সেটা একটু দ্রুত হয়। এখানে বেসিক্যালি যে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে দ্যাট ইজ দ্য হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ মানুষের উপস্থিতি। কেন হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বলছি? কারণ আমরা ডিজিটাল এরাতে যেখানে যাচ্ছি পৌঁছাচ্ছি, সেইখানে গিয়ে দাঁড়িয়ে সেখানে মানুষের উপস্থিতি ছাড়াও শিখন সম্ভবপর, সেটা আমরা পরে আসে। কিন্তু বেসিক্যালি যদি দেখি আমি, যে টিচিং লার্নিং প্রসেসটা 4টে ফেজে হয়। একটা ডিসকাশন, ইন্টারাকশন, অ্যাডাপ্টেশন এন্ড রিফ্লেকশন। ডিসকাশন খেয়াল করে দেখুন, ফ্রম টিচার টু স্টুডেন্ট, ইন্টারাকশন বিটুইন দ্য টিচার টু স্টুডেন্টস, অ্যাডাপ্টেশন by the students but in presence of the teacher, and reflection, that is a learner performance by both teacher and learner. তার মানে এই 4টে ধাপে কিন্তু দুটি জিনিসের উপস্থিতি খুব প্রয়োজন, যেটি হচ্ছে টিচার্স এন্ড লার্নার্স। তাহলে এফেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এই দুটোর উপস্থিতি কিন্তু এখনো অবধি আমাদের জানা ছিল যে এটা ভীষণভাবে প্রয়োজন, কিন্তু দিনে দিনে এমন একটা পরিবর্তন আমাদের আসছে যেখানে ইন অ্যাবসেন্স অফ দ্য টিচার্স দ্য লার্নার্স ক্যান লার্ন। কিন্তু সেটা কার মাধ্যমে হচ্ছে? বাই মিনস অফ ইনক্লুশন অফ দ্য টেকনোলজি। এখন প্রশ্ন হচ্ছে এই টেকনোলজিটা কি আমাদের আজকেই এলো? একটা ডেভিড ওয়ার্লিক খুব সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন যে we need technology in every classroom and in every student and teacher's hand because it is the pen and paper of our time and it is a lens through which we experience much of our world. অর্থাৎ টেকনোলজি ছাড়া এখন টেকনোলজি স্টুডেন্ট এবং টিচার উভয়েরই থাকা প্রয়োজন, এবং যেখানে এটাকে পেন এন্ড পেপারের মতো ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই যে টেকনোলজিক্যাল ইনক্লুশন, সেটা কি একদম সাময়িক ঘটনা? মনে হয় না। একটু পিছন ফিরে তাকানো যায়। By the way, the Nicola Tenaka, তিনি বলছেন if a student is not trained in multiple forms of media, আমরা তাকে লিটারেট হিসেবে কনসিডার করতে পারতাম না বা পারছি না। কেন লিটারেট হিসেবে আমরা জানতাম যে শুধুমাত্র খাতায় পেনে সই করলেই তাকে আমরা লিটারেট বলতাম, কিন্তু এখন ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে যে if a student is not trained in multiple forms of media, venture of they cannot be considered as a literate. সো এখানে লিটারেট বলতে যেটা বলা হচ্ছে টেকনোলজিক্যালি লিটারেট, এবং সত্যিকারের শিক্ষিত হতে গেলে আমাদের হাতে এখন মুঠোবন্দি ফোন এসে গেছে, সেখান থেকেও কিন্তু লিটারেসি ডেভেলপ করছে। Advances in technology have a profound effect on the way of learn and way we teach. আমরা যে পদ্ধতিতে শিখছি এবং যে পদ্ধতিতে শেখাচ্ছি সেখানে কিন্তু একটা মারাত্মক পরিবর্তন এসে গেছে। কার মাধ্যমে? টেকনোলজির থ্রু দিয়ে। টেকনোলজি কি? ইট ইজ আ ব্রাঞ্চ অফ নলেজ, আমরা সকলেই জানি যেটা সায়েন্সের এমন একটা নলেজ যার মাধ্যমে আমরা শিক্ষাটাকে স্টুডেন্টদের মধ্যে বা রেসিপিয়েন্টের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ইকুয়ালিটি। এতদিন আমরা ইকুয়ালিটির উপরে ভরসা করতাম, এখন বলছি নো, উই হ্যাভ টু ডিপেন্ড আপন দ্য ইকুইটি। এখানে টেকনোলজির রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইকুয়ালিটি এন্ড ইকুইটি? ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইকুয়ালিটি এন্ড ইকুইটি। ইকুয়ালিটির ক্ষেত্রে দেখুন এই যে তিনজন রয়েছে, এর হাইট লম্বা, এর মাঝারি, এর ছোট,
তিনজনকে সমান দিয়েছে, ইকুয়াল চেয়ার দিয়েছে, ফলে এই বাচ্চাটি দেখতে পাচ্ছে না। whereas in case of these, যার যতটুকু প্রয়োজন, একে দুটো, একে একটাও দেওয়া হয়নি, তিনজনই কিন্তু খেলাটা দেখতে পাচ্ছে। টেকনোলজি কিন্তু এখানেই মেজার করতে পারছে, এখানেই অ্যাডভান্সমেন্ট অফ দ্য টেকনোলজি ফর নিড বেসড এডুকেশন, অর্থাৎ যার যেখানে যতটুকু প্রয়োজন সেটা আমরা টেকনোলজির থ্রু দিয়ে দিতে পারছি। যেটা বলছিলাম যে এটা শুরুটা কবে হয়েছে, টেকনোলজির ইনক্লুশন ইন দ্য এডুকেশনাল ফিল্ডে। আমরা দেখি 4000 BC বিফোর ক্রাইস্ট, সেখানে পেন্টিং এন্ড ড্রয়িং এন্ড দ্য নিউ মিনস অফ কমিউনিকেশন এখানে এলো। তারপরে এলো ধীরে ধীরে অ্যাবাকাস, যার মাধ্যমে আপনারা সকলেই জানেন অঙ্ক শেখা বা গণিত শাস্ত্রে শুরুটা হলো। 4000 BC-তে সেখানে দেখা যাচ্ছে যে চায়নার ক্ষেত্রে সেখানে বোন, হাড় দিয়ে তৈরি পেন এলো। 389 BC-তে প্রথম যেটা প্লেটো করলেন একাডেমি, অর্থাৎ আগে ওই যে ইন্ডিভিজুয়াল লার্নিং এর ব্যাপারটা ছিল, সেটাকে থেকে কোথাও একটা বিশিষ্ট জনকে, বিশিষ্ট শিক্ষাবিদদের একটা জায়গায় নিয়ে আসে। স্কুল বা কলেজের বেস লেভেল যে ধরি, এই 389 BC-তে একাডেমি অফ প্লেটো প্রথম শুরু হয়েছে। শোনা যাচ্ছে তো? এই মাঝে মাঝে জিজ্ঞেস করছি কারণ একটা সময় টেকনিক্যাল ফল্ট হয়। দেন গুটেনবার্গের প্রিন্টিং প্রেস হলো 1436-এ, এবং এই যে প্রিন্টিং আরম্ভ হলো সেইখান থেকে কিন্তু আমরা আগে মুখে মুখে যে শিক্ষাদানটা ছিল, সেইখান থেকে তারা একদম প্রথম প্রিন্টিং অফ দ্য বাইবেল টাইপ অফ দ্য গুটেনবার্গ ট্রান্সফর্ম দ্য সোসাইটি, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল শিক্ষা জগৎ। এলো গ্রাফাইট, আজকেও আমরা পেন্সিলের শিশু যেটা ইউজ করি। ফার্স্ট পাবলিক স্কুল ইন দ্য US, সেকশন 35-এ পাবলিক স্কুল ডেভেলপ করলো, যে একটা শিক্ষাঙ্গন যেখানে স্টুডেন্টরা এসে পড়াশোনা করবে। সেকশন 35 নেপিয়ার্স বোনস, অর্থাৎ আজকের যে ক্যালকুলেটর, সেটা শুরুটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। সেকশন 51-এ জন ডুরি করলো যে মডার্ন লাইব্রেরি সিস্টেম, অর্থাৎ ওই যে ছাপা বইগুলো শুরু হলো, প্রথম কয়েকজন বিশিষ্ট জনের কাছে থাকতো, পরবর্তী ক্ষেত্রে দেখে একটা নির্দিষ্ট জায়গায় আনা হলো এবং এই লাইব্রেরিতে বিভিন্ন মানুষ এসে পড়াশোনা করতে পারত। এরপরে এলো ফার্স্ট স্লাইড রুল, ইন হুইচ দ্য স্লাইড ওয়ার্কস বিটুইন পার্টস অফ ফিক্সড স্টক। 1751-এ এলো এনসাইক্লোপিডিয়া ওয়াজ পাবলিশড, অভিধান। 1872 যন্ত্রটা দেখে আপনাদের অনেকেই চেনা লাগবেন, কোয়াচি বলা হতো। এই মেশিনে প্রথম অ্যালফাবেট প্রিন্ট করা শুরু হলো, টক 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 করে মেশিন। কিন্তু সেই প্রথম যখন এলো কোয়াচির সব গুণ থাকলো, যেটা সমস্যা হচ্ছিল লেখাগুলো খুব জুবড়ে যাচ্ছিল। পরে রেমিংটন কোম্পানি যেটা নিয়ে এলো 1878-এ, সেখানে আরো উন্নত মানের এবং সেই লেখাগুলোকে আরো পরিষ্কার করে বোঝা যেতে শুরু করলো। টেকনোলজি কিন্তু ইনক্লুশন হচ্ছে। মার্কনি সেন্ডস দ্য রেডিও সিগন্যাল অ্যাক্রস দ্য আটলান্টিক। এখানে জগদীশ চন্দ্র বসুর কথাও স্মরণীয়। এই যে বেতার তরঙ্গ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার কিন্তু টেকনোলজির অনুপ্রবেশ, সে বেতারের মাধ্যমে শিক্ষা দেওয়া শুরু করা শুরুটা কিন্তু এই মার্কনির হাত ধরে হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1901। ইন দ্য 1932-তে অগাস্ট ডেভারাট নিয়ে এলো কিবোর্ড, এবং এই কিবোর্ডটার একটা স্পেশালিটি ছিল, দেখুন মধ্যখানে একটা পিঙ্ক কালারের করা আছে, অর্থাৎ যেই শব্দগুলো টাইপ করতে গিয়ে খুব বেশি ব্যবহার হয়, অর্থাৎ আমরা ইংরেজি লিখতে গিয়ে যেগুলো ব্যবহার করি, তিনি সেগুলোকে মিডিলে দিয়ে দিলেন যাতে নাকি ওইখানটা সহজে টাইপ করা সম্ভব হয়। এরপরে এলো গ্রেস হফার, যিনি বললেন টা বাক ফর দ্য কম্পিউটার ফল্ট। 1960-তে প্লেটো করলেন কি কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, CAI। তিনি যেটা করলেন যে ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে, অর্থাৎ আজকের যে মাধ্যম, শিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই যে ইউনিভার্সিটি ইলিনয়েসে কম্পিউটারের মাধ্যমে যে শিক্ষাদান, সেটা কিন্তু এই 1960 সালে এর ভিত্তি স্থাপন করেছিলেন প্লেটো। কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, দ্য ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে। তারপরে এলো IBM কোম্পানি, তাহলে ম্যাগনেটিক টেপ নিয়ে এলো, অর্থাৎ ওই টাইপ মেশিনে যে টাইপ রাইটারে যেটা দেওয়া হলো সেটা ম্যাগনেটিক টেপ। 1967-এ প্রথম এলো ক্যালকুলেটর, যেটা আমরা হাতে করে ব্যবহার করতে পারছি। আগে একটা ক্যালকুলেটর মেশিন ছিল প্রায় অর্ধেক একটা ঘর, 5 ফুট বাই 5 ফুট একটা ঘরের সমান, সেইটা গিয়ে প্রথম হাতে নিয়ে আসা হলো এবং অনেক তাড়াতাড়ি বা দ্রুত তারা ক্যালকুলেশন করতে পারতাম আমরা 67-এ। এরপর 68-এ এলো আমরা যে মাউস ইউজ করি কম্পিউটারের সময়, সেটা শুরুটা কিন্তু এই 1968-এ এসে গেছে।
এক সেকেন্ড একটু, হ্যালো, আপনি হ্যালো, আপনি একটু অফিসে কথা বলুন, দেবনারায়ণ বলে একটা ছেলে আছে, ওর সঙ্গে কথা বলুন। এই এখন রাস্তার মিটিং আছে, একটা মিটিং এ আছি, ওটা একটু আমি কলেজে নেই, কলেজে একটু খোঁজ করুন। হ্যাঁ, by the way, Scholar is developed as the first intelligent tutoring system by ITS 1969। এইখানে দেখা গেল যেটা হলো সেটা হচ্ছে আইটিএস বা ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেমের মাধ্যমে একে অপরকে অর্থাৎ শিক্ষক এবং ছাত্র পরস্পরের মধ্যে ইন্টারাকশনটা শুরু হলো। তারপরে এলো আরপানেট। আরপানেট একটা প্রজেক্ট হিসেবে, মিলিটারি প্রজেক্ট হিসেবে এসেছিল, কিন্তু এইখানে যেটা ঘটলো সেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই আরপানেটের মাধ্যমে যে শুধুমাত্র কম্পিউটার থেকে একজনের থেকে আরেকজন এবং বিশ্বে নেট ব্যবস্থা যেটা আমরা আজকে ফলভোগ করছি, সে শুরুটা হয়েছিল একটা মিলিটারি প্রজেক্ট দিয়ে, দ্যাট ইজ দ্য আরপানেট। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করতে শুরু করলো। অল্টিয়ার 1975-এ যেটা আনলেন সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আগে একটি কম্পিউটার একটি সংস্থা দিয়ে অনেক সময় থাকতো, তাও খুব বিখ্যাত সংস্থা হলে, কিন্তু অল্টিয়ার এসে পার্সোনাল কম্পিউটার এবং অ্যাপেল শুরু করলো, যেখানে নাকি ছোট্ট একটা স্ক্রিন, কম্পিউটার, সাউন্ড মেশিন 1977-এ এর প্রাথমিকটা শুরু হলো, কিন্তু সেটা খুব বেশি দিন টেকেনি, মাস ছয়েক পরে সেটা বন্ধ হয়ে যায়। 1978-এ এই TRS-80 মডেলটি এলো, যেখানে ছোট্ট একটা স্ক্রিন, কম্পিউটার, ট্যাব, সাউন্ড সিস্টেম, এইটা কিন্তু খুব জনপ্রিয় হলো। যদিও বছর দেড়েক এটা ব্যবসা করেছিল, কিন্তু তার মধ্যে প্রায় কয়েক লক্ষ বিক্রি হয়ে গেল এই কোম্পানিতে। পরবর্তী ক্ষেত্রে এটা খুব বেশি চালানো যায়নি, কিন্তু সেই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে এটা খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। 1983-তে অ্যাপেল ইন্ট্রোডিউস অ্যাপেল টুই, তারপরে ম্যাকিনটশ এলো, তারপরে 85-এ এলো পেজ মেকার। ম্যাকিনটশ যে পেজ মেকার ইউজ করলো, সেটা অ্যাপেল আরো বেশি উন্নত করলো। আপনাদের যারা একটু আমাদের বয়সী তাদের মনে থাকবে, আমাদের ছোটবেলায় যখন দেখতাম যে একটি যন্ত্র পেজ মেকার প্রথম পকেটে করে নিয়ে লোকে ঘুরে বেড়াতো, তাকে দিয়ে ট্র্যাক করা যেত। 1989-এ প্রথম এলো WWW, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা এখনো ইউজ করি যে কোনো সাইট খোলার ক্ষেত্রে। ফলে এই 1989-এ যেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জালের মতো ছড়িয়ে গেল নেট, তখনই কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটে গেল। বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষক, যে কোনো প্রান্তের লার্নার, সে কিন্তু সহজেই অংশগ্রহণ করতে পারলো। 1990-তে এসে দেখা গেল যে ক্যালকুলেটার, গ্রাফিক ক্যালকুলেটার, যেখানে গ্রাফ করা সম্ভবপর, মোজাইক আলফা 40 এলো 1990। 1994-এ যেটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে চায়না, জাপান, কোরিয়ানে প্রথম শুরু হলো ইন্টারনেট সার্ফিং, অর্থাৎ ঘরে বসে আমি তথ্য সংগ্রহ করতে পারলাম থ্রু ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমে, যেইটা ক্লাসরুম কানেক্ট শুরু করলো 1995-এ। ফলে ক্লাসরুমের যে চেহারা আমাদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না থেকে এই যে জালের মাধ্যমে ছড়িয়ে গেল, এটা কিন্তু শুরু হলো 1995-এ। 1999-এ এসে দেখা গেল অ্যাডভান্স ক্লাস্টার কম্পিউটিং, যেখানে সুপার কম্পিউটার, যার মাধ্যমে কি করা হলো যে সেলফ পার্টস আমরা WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেটা কম্পিউটারের মধ্যে ঢোকাতে পারলাম। 2000-এ এসে আমরা যে যার মাতৃভাষায় কম্পিউটারকে বিভিন্ন সময় ইউজ করতে পারলাম, সেটা নেটস্কেপ ভার্সন 5.0 দিয়ে শুরু হয়েছে। 2001-এ যেটা হলো সেটা আরো খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্টুডেন্টরা বসে এক জায়গায় কোনো হিস্টোরিক্যাল স্পট বা মিউজিয়াম তারা দেখতে শুরু করলো, যেটা কোভিডের সময় খুব জনপ্রিয় হলো, কিন্তু এটা শুরুটা কিন্তু হয়েছিল সেই 2001-এর সময়। তারপরে 2002-তে এলো কি অ্যাপল রিলিজ করলো একটি যন্ত্র, যাকে বলছি আমরা আইম্যাক। এই আইম্যাক যন্ত্রটি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সাউন্ড রেকর্ডিং সিস্টেম এখানে শুরু হয়ে গেল, যেটা এসে স্টুডেন্টরা কোনো কিছু রেকর্ড করে পরবর্তী ক্ষেত্রে তারা আবার সেগুলোকে পড়তে পারত। এবারে এলো 2005-এ অপটিবুকস। এই অপটিবুকস দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে এই বইগুলো ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ শুধুমাত্র একতরফা পড়ানো না, পারস্পরিক প্রতিক্রিয়া করা সম্ভবপর হলো এই অপটিবুকস এর মাধ্যমে। সেই সময় খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। 2000 থেকে 2010-এর মধ্যে এলো ইউটিউব, তারপরে এলো অ্যাপেল ওয়াইফাই বা ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন ইজ অলসো ডেভেলপ।
2009 এসে যেটা হলো পার্সোনাল অ্যাক্সেস ডিসপ্লে ডিভাইস অ্যাপিয়ার্স, ছোট ছোট ট্যাব ফ্যাব গুলো চলে এলো, এবং ফার্স্ট অটোমেটেড ক্লাসরুম, একটা ক্লাসরুমে ইন্টারনেট ব্যবস্থা এবং অন্যান্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দিয়ে এটা 2009-10 নাগাদ আমাদের এলো, এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন থ্রু টেকনোলজি এখান দিয়ে শুরু হলো। তারপরে এলো ইন্টারনেট অ্যাক্সেস এন্টায়ারলি থ্রু দ্য ওয়্যারলেস হ্যান্ডেল পকেট কম্পিউটার্স। ইমেল ইজ রিপ্লেস বাই দ্য ভিডিও লেটার সিস্টেম। ইউনাইটেড স্টেটের স্কুলগুলোতে এইগুলোকে ব্যবহার করা শুরু হয়ে গেল। ফলে আমি টোটালি যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা দেখি, সেখানে প্রথম পোস্টাল সিস্টেম, সেখান থেকে এসেছিল রেডিও, তার থেকে টাইপরাইটার, টেলিগ্রাম, টেলিফোন, ক্যামেরা, তারপর টেলিভিশন, পার্সোনাল কম্পিউটার, ইন্টারনেট, সেলফোন, একেবারে আজকে আমাদের হাতের মুঠোয় উপস্থিত, যেখানে কিন্তু এই টেকনোলজিটা আস্তে আস্তে ডেভেলপ করলো। এই টেকনোলজি ডেভেলপ করার ফলে যেটা হলো, সেটা কি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ওই একই গতিতে তাকে চেঞ্জ করতে হলো। কি হলো ইভলিউশন অফ লার্নিং এর ক্ষেত্রে? সেখানে প্রথমে ছিল ব্ল্যাকবোর্ড, তারপরে এলো হোয়াইট বোর্ড, ট্রান্সপারেন্ট স্লাইড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, তারপরে এলো ভিডিও কনফারেন্সিং, ই ক্লাসরুম, ওয়্যারলেস টেকনোলজি, ইনোভেটিভ টেকনোলজি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি, অর্থাৎ এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইনোভেশনের মাধ্যমে, টেকনোলজিক্যাল ইনোভেশন এর মাধ্যমে আমরা যত চাইছি আমাদের লার্নিংটাকে চেঞ্জ করতে পারছি। তাহলে টিচিং টেকনোলজির ক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে, সেই আমরা যখন টেকনোলজি ইন টিচিং এ মূলত তিনটে জিনিস, একটা ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। পিপল টিচার অ্যান্ড ইন সার্ভিস টিচার্স ক্যান হ্যাভ ইটস অ্যাডভান্টেজ, এবং তিনটে ডোমেনকে এখানে গুরুত্ব দেওয়া হলো। একটা হচ্ছে কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। এই তিনটেকেই আমরা কিন্তু টেকনোলজির সাহায্যে পৌঁছে যেতে পারলাম। এর অ্যাডভান্টেজ কি? একটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস ইনফরমেশন, গ্রেটার ইন্টারেস্ট ইন লার্নিং, রিটেনশন অফ দ্য ইনফরমেশন অনেক বেশি ধরে রাখতে পারছি আমরা, অনেক বেশি প্রেজেন্টেশন একসঙ্গে দেওয়া যেতে পারছে, একসঙ্গে বহু ছেলেকে আমরা পড়াতে পারছি, নলেজ শেয়ারিং করা সম্ভবপর হচ্ছে, and matters can be easily done, organization of the matters. আমরা যদি দেখি ট্র্যাডিশনাল টিচিং টেকনোলজি কি ছিল, সেখানে ছিল আমরা যেটা করতাম দু ধরনের এডস, একটা হচ্ছে নন প্রজেক্টেড ভিজুয়াল এডস, আর একটা হচ্ছে প্রজেক্টেড এডস। নন প্রজেক্টেড এর মধ্যে আমরা সকলেই জানি চকবোর্ড, টানেল, ফ্ল্যাশ কার্ডস, পোস্টার্স, চার্ট মডেল, এগুলো। প্রজেক্টেড এর মধ্যে আমরা ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, টেলিভিশন, এগুলো সমস্ত আমরা ইউজ করতাম। আস্তে আস্তে এই যে চকবোর্ড আমরা এখনো অব্দি ব্যবহার করি, এবং এটার প্রাসঙ্গিকতা কখনোই হারায়নি। কারণটা হচ্ছে কি, চকবোর্ড ইজ রিইউজেবল, আমরা বারে বারে ব্যবহার করতে পারি, আমরা আঁকতে পারি, বুঝতে পারি, একসঙ্গে অনেকে দেখতে পাচ্ছি। ফলে এই চকবোর্ডের গুরুত্ব কিন্তু আজ অব্দি হারায়নি, টেকনোলজি যতই ডেভেলপ করুন। কি ইম্পর্টেন্স অফ ব্ল্যাকবোর্ড? এটা আমরা সহজে এফেক্টিভ টিচিং করতে পারি, এটা ফ্লেক্সিবল পৌঁছে দিতে পারি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, কন্ট্রোল দ্য পেস অফ লার্নিং, সমস্তটা কিন্তু এর মধ্যে সম্ভব। কিন্তু কোনো একটা সময় ধীরে ধীরে দেখা গেল এই ব্ল্যাকবোর্ডের জায়গায় গেল হোয়াইট বোর্ড। সেখানে একটাই অ্যাডভান্টেজ, কন্ট্রাস্ট কালার ইউজ করে ছেলেমেয়েরা আরো পরিষ্কারভাবে দেখতে পেল। তারপরে যেটা হলো ফ্ল্যাশ কার্ডস, এই ছোট ছোট কার্ডের মধ্যে বিভিন্ন ইনফরমেশন লেখা থাকতো, এবং এই ইনফরমেশন গুলো স্টুডেন্টদের সার্কুলেট করলে তাহলে সহজে জিনিসটা তারা সুন্দরভাবে বুঝতে পারতো, এবং এই ফ্ল্যাশ কার্ড গুলো একবার টিচার তৈরি করে রাখলে সেটা সে বারে বারে ব্যবহার করতে পারতো। তারপরে এলো চার্টস, আমরা সকলেই জানি বিভিন্ন ধরনের চার্ট থাকে, ট্রি চার্ট, স্ট্রিং চার্ট, টেবিল চার্ট, ফ্লো চার্ট। কিন্তু চার্টের মাধ্যমে যেটা সবচেয়ে সুবিধা হলো, একটা ভিজুয়ালাইজেশন করা সম্ভব করলো, অর্থাৎ জিনিসগুলো চোখে সে দেখতে পারলো, রঙিন হতে পারলো, এবং এগুলোকে আমরা একবার করে রাখলে বারে বারে বিভিন্ন সময় বিভিন্ন বছরে রিইউজ করতে পারি। তারপরে এলো টেপ রেকর্ডার, যেই টেপ রেকর্ডার এলো অনেক বিশিষ্ট শিক্ষাবিদ, অনেক বিশিষ্ট শিক্ষকের যে বক্তব্য এই টেপের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু পৌঁছে গেল, যার মাধ্যমে শিক্ষাটা টেকনোলজির হাত ধরে আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো। তারপরে এলো ফ্ল্যানেলস, যেগুলো এই যে আমরা এখন যে স্লাইড গুলো দেখাচ্ছি পরের পর, এগুলো ফ্ল্যানেলস এর মাধ্যমে ছোট ছোট কতগুলো ক্লথ বোর্ড থাকতো, তার মাধ্যমে গোল গোল করে ঘুরিয়ে একটার পর একটা দিয়ে প্রেজেন্টেশন দিয়ে শিক্ষক সেটাকে বোঝাতে পারত। এরপরে হলো ফ্লিপ চার্ট। ফ্লিপ চার্টের ক্ষেত্রে আমরা জানি অনেকগুলো চার্ট পেপার এখানে আঁকা থাকে,
এর কতগুলো অ্যাডভান্টেজ আছে, যে রিভিউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট অফ প্রেজেন্টেশন, এখানে চট করে পরে দেখা যেতে পারে এবং ভবিষ্যতে ব্যবহার করতে পারে। কিন্তু অসুবিধাটা কোথায় হলো? অসুবিধাটা হলো এখানে প্রত্যেকটা জিনিস আঁকতে বেশ টাইম লাগছে এবং লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আমি ঢোকাতে পারছি না। একসঙ্গে যদি অনেক অডিয়েন্স থাকে একটা বড় ক্লাসরুমে, সেখানে সামনের ছেলেমেয়েরা, মাঝারি ছেলেমেয়েরা তারা দেখতে পাচ্ছে মাঝের টেবিলে, কিন্তু শেষ বেঞ্চের টেবিলে যারা বসে আছে, বেঞ্চে বসে আছে, তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। ফলে এই ফ্লিপচার্টের ক্ষেত্রে একটু অসুবিধা দেখা গেছে। তাই জন্য এলো মডেলগুলো খুব কালারফুল, বিশেষত শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এবং এই মডেলগুলো আমরা জানি দু ধরনের মডেল হয়, একটা ওয়ার্কিং মডেল, একটা হচ্ছে নন ওয়ার্কিং মডেল। এর সামনে যে ছবিটা আছে এটা নন ওয়ার্কিং মডেল বা ওয়ার্কিং মডেল হতে পারে, হয়তো এর মধ্যে জল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এইগুলো এই ওয়ার্কিং মডেলগুলো যখন মুভ করছে তখন স্টুডেন্টদের রিটেনশন অফ দ্য ক্যাপাসিটি কেন ঘটছে, অনুসন্ধান তাদের বাড়তে শুরু করলো এবং লার্নিংটা একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে গেল। প্রজেক্টেড অডিওভিজুয়াল এইডস, সেটা কি হয় পরবর্তী ক্ষেত্রে এলো, এটা স্লাইড প্রজেক্টর। আমরা দেখেছি এই যন্ত্রটা আমাদের এখন বিভিন্ন ক্লাসরুমেও থাকে। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু ছবি দিয়ে বা প্রজেকশন করে হলের মধ্যে আমরা সুন্দর করে জিনিসগুলোকে বোঝাতে শুরু করলাম। পরবর্তী ক্ষেত্রে এলো ওভারহেড প্রজেক্টর। স্লাইড প্রজেক্টরের ক্ষেত্রে কি হতো, ছোট ছোট স্লাইড দরকার পড়তো, সেই স্লাইডগুলো তৈরি করতে পারাটা একটু সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। ওভারহেড প্রজেক্টরের যেটা সুবিধা হলো, একটা ছোট্ট ট্রান্সপারেন্ট সিটে আমরা যা কিছু লিখতাম ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সেটা বোর্ডে দেখা যেত। এটার ক্ষেত্রে আলাদা করে আর তৈরি করার কোনো ব্যাপার থাকতো না। রিসেন্ট টিচিং টেকনোলজি কি ডেভেলপ করলো, সেখানে এলো ভিডিও কনফারেন্সিং। এটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, যে টেলিকনফারেন্সিং ইন্টারঅ্যাক্টিভ লার্নিংটাকে গুরুত্ব দেওয়া হলো। এর অ্যাডভান্টেজ বিশেষত মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ভীষণ রকম অ্যাডভান্টেজ হলো, যে ডাক্তার কোনো একটা জায়গায় অপারেশন করছে, স্টুডেন্টরা বসে দেখতে পাচ্ছে, বা রুরাল এরিয়াস ক্যান ইউজ দিস টেকনোলজি ফর সিকিং দ্য হেলথ ইনফরমেশন তা চাইতে পারছে। যদিও মেডিকেল সায়েন্সের থ্রু দিয়ে এলো, আজকে কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, কিছুদিন আগে আমার কলেজে বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক, জার্মান থেকে একজন ভদ্রলোক, তারা কিন্তু ওখান থেকে লেকচার দিচ্ছে আর আমার মেয়েরা এখান থেকে শুনছে। এটা কিন্তু আমাদের খুব সহজভাবে, আজকে আমি এখানে বসে আছি, আমি যা বলছি আপনারা শুনছেন, এটা কিন্তু সহজেই এই কনফারেন্সিং এর মাধ্যমে সম্ভব। সেটা কম্পিউটার, এরপরে আরো টেকনোলজি ডেভেলপ হলো, কম্পিউটার এলো, ল্যাপটপ এলো, ম্যাকবুক এলো। কম্পিউটার বা ল্যাপটপ বা ম্যাকবুকের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমরা এটা ভবিষ্যতের জন্য স্টোর করতে পারি, কাউকে চাইলে পাঠাতে পারি, ইনফরমেশন রিসিভ করতে পারি, লেসন প্রেজেন্টেশন করতে পারি। সব দিক দিয়েই আমাদের ক্লাসরুমের ক্ষেত্রে এটা খুব সুবিধা। আচ্ছা, শোনা যাচ্ছে কি বা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনাও যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করছি, অনেক সময় নেট ইস্যু হয়ে যায়। তাহলে দুটো জিনিস হলো, একটা হচ্ছে সিআই, যাকে বলে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন কারা দিচ্ছে, টিচাররা দিচ্ছে। আর একটা হলো কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে টিচার ইনস্ট্রাকশন দিচ্ছে কম্পিউটারের থ্রু দিয়ে, যাকে বলছি আমরা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, আর স্টুডেন্ট লার্ন করছে তাকে বলছি আমরা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, অর্থাৎ সে শিখছে কম্পিউটারকে ব্যবহার করে। দুটো ক্ষেত্রে মিডিয়া কিন্তু কম্পিউটার, which is the basically the digital and technological। এরপরে যেটা এলো সেটা হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট যখন ঢুকলো, সেখানে কিন্তু একটা জন চেমস খুব ভালো কথা বলেছে, there are two equalizers in life, একটা ইন্টারনেট, একটা এডুকেশন। আমরা জানি আমাদের সঙ্গে এখন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, একটা আমাদের শিক্ষিত হতে হবে, আর ইন্টারনেট ব্যবহারে আমাদের কিন্তু রপ্ত হয়ে উঠতে হবে। দেন এলো ইমেল। আমরা কোনো দেখবেন এখন প্রত্যেকটা চিঠি বেশিরভাগটাই ইমেলে যাচ্ছে। আমাদের যে লেটার বক্স গুলো, সেগুলোতে হয়তো বছরে বা মাসে বা বছরে একটা কোনো চিঠি এসে পৌঁছাচ্ছে। সবটাই আমরা ইন্টারনেটের মাধ্যমে করে ফেলতে সম্ভব করা হচ্ছে। তারপরে এলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে জাতির মতো ছড়িয়ে পড়া as instructional tool is gaining the momentum। এটা কিন্তু যত ছড়িয়ে পড়লো, তত আস্তে আস্তে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে এডুকেশনও কিন্তু একটা অন্য মাত্রা দিতে শুরু করলো। এবং যেটা হলো সেটা হচ্ছে ই লার্নিং, যাকে বলি আমরা ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি টেকনোলজি। এটার অ্যাডভান্টেজ কি খেয়াল করে দেখুন, এটা হচ্ছে এভরিওয়্যার, এভরিওয়ান, এভরি টাইম, এফেক্টিভ, এফিশিয়েন্ট,
economical, engaging, exciting and easy access. এই সমস্তটাই লার্নিংটা যে কোনো কেউ যে কোনো সময় যখন ইচ্ছা এবং খুব কম খরচে সে কিন্তু তার প্রয়োজনীয় যে অধ্যয়নটা সেই স্টুডেন্ট করতে পারছে। এটাই হচ্ছে আমাদের ই লার্নিং এর সুবিধা। ই লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখি কস্ট অনেক কম, অনেক স্পিড হিসেবে পড়তে পারছে। যখন যেটা দরকার আমরা টিচাররা যখন ক্লাসে যাই কোনো সময় কোনো টার্মস অসুবিধা হলে আমরা একটু ফাইল কেটে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে লার্নিং অনলাইন ইজ এ সোলো অ্যাক্ট, নিজে নিজে এসে পড়ছে, ফিল অ্যালোন। এই যে আমি বারবার ধরে অনেক সময় জিজ্ঞেস করছি যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অনেক সময় যন্ত্রের যন্ত্রণা, নেট ঠিক মতো না কাজ করলে তার শিক্ষণটা ব্যাহত হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এত বেশি এর ভেতর ঢুকে গেছে এবং তার ব্যাক পশ্চার, আই স্ট্রেন প্রচন্ড হচ্ছে, ফিজিক্যাল প্রবলেম আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। সেইটা কিন্তু একটা স্বাস্থ্য জগতের যারা লোক আছেন, যারা মেডিকেল সায়েন্সের লোক, তারা ভাবতে শুরু করেছেন যে দিনের নির্দিষ্ট সময় কতটুকু আমাদের এই যন্ত্রটি ব্যবহার করা যাবে বা টেকনোলজিকে আমি ইউজ করবো, কতটা নন টেকনিক্যাল পোর্শনে থাকবো, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকে খুব গুরুত্বপূর্ণ। এরপরে হলো স্মার্ট ক্লাস, যেখানে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু টেকনোলজিকে ইউজ করে মডার্ন এডুকেশন ডেভেলপ করতে পারছি। তারপরে এলো স্মার্ট ক্লাসের মধ্যে আরো কিছু ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ঢুকে দেওয়া হলো, যে বিভিন্ন ছোট ছোট ক্লাসরুম দেখছেন, এই ক্লাসরুমের চেহারা বদলেছে, আরো বদলাবে ভবিষ্যতে। তারপরে হলো স্মার্ট বোর্ডস, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ডস, যেখানে শুধুমাত্র আঁকা যাচ্ছে না, ইন্টারাকশন করতে পারছি। অর্থাৎ কোনো ভুল থাকলে, কোনো ভুল লেখা লিখলে সঙ্গে সঙ্গে সেটা লাল হয়ে যাচ্ছে, অথবা ওখান থেকে একটা সাউন্ড আসছে, না এটা ভুল হচ্ছে, এটাকে এইভাবে আঁকুন, তারপরে আবার সঙ্গে সঙ্গে ইরেজ করে দিয়ে আবার রিপিট, সে কিন্তু জিনিসটা করা যাচ্ছে। ফলে এই ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড যখন এটা স্মার্ট বোর্ড যাকে বলছি, তখন শিক্ষার একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেল। পাওয়ার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবহার করছি, আমরা সকলেই আমাদের বিভিন্ন ক্লাসে, স্কুলে, কলেজে ইউজ করি। যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশনটা দিলে স্টুডেন্টদের কাছে অনেক বেশি আগ্রহী করে তোলা যায়, ইনফরমেশনটাকে আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি। তারপরে এলো এলসিডি প্রজেক্টর, এই মেশিনটি আপনারা সকলেই দেখেছেন। এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে আরো অনেক স্বচ্ছভাবে, এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, সেখানে খুব স্বচ্ছ পরিষ্কার। আগে যে ওভারহেড প্রজেক্টর দেখা যেত, সেটা হচ্ছে এলসিডি প্রজেক্টর যখন এলো আরো পরিষ্কার করে ছবিগুলো দেখতে পারতাম, এবং কোনো কোনো সময় ভালো ভালো এলসিডি প্রজেক্টর অনেক সময় সাউন্ড সিস্টেমকে আমরা অ্যাড করে দিতে পারি। এরপরে এলো মোবাইল, ট্যাবলেটস এন্ড আইপ্যাডস। এগুলো আসার ফলে কি হয়েছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, যে অনেক সময় হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন আমরা যে কোনো প্রয়োজনে যেমন ব্যবহার করতে পারছি, আবার অপ্রয়োজনীয় ক্ষতিও শিক্ষাক্ষেত্রে কিন্তু এগুলো দিয়ে হয়ে যাচ্ছে। তারপরে হলো স্যাটেলাইট এডুস্যাট সিস্টেম। এই এডুস্যাট যখন এলো, প্রথম দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে, যেখানে প্রত্যন্ত এলাকায়, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা, টিচাররা সেখানে যেতে চাইছে না, অনেক কম সংখ্যক তাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেইখানে কিন্তু এডুস্যাটের মাধ্যমে প্রথম ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গ্রামে কিন্তু পৌঁছে গেল শিক্ষার আলো। ফলে এই স্যাটেলাইটের মাধ্যমে, যে একটা পৃথিবীর উপরে স্যাটেলাইট ইউজ করে, বিভিন্ন উপগ্রহ ইউজ করে আমরা কিন্তু টেকনোলজির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঘরে ঘরে প্রত্যন্ত জায়গায় পৌঁছে দিতে পারলাম। এরপরে গেল টিচিং টুল বা এডুকেশনাল টুল। আমরা দেখি ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমরা সবসময় ইউজ করছি, বিভিন্ন এডুকেশনাল অ্যাপ এসে গেছে, ইউটিউব এসে গেছে, সেখানে আমরা এডুকেশনাল ভিডিও পাচ্ছি। এইগুলো কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে সে একই সঙ্গে হয়তো 10টা লেকচার খুব কম সময় শুনে নিল, বা আমরা টিচাররা একবার দেখে নিলাম যে কিভাবে এটাকে প্রেজেন্ট করা যায়। ফলে এটা এডুকেশনাল টুল বা টিচিং টুল হিসেবে খুব গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করলো। আমরা যদি দেখি যে আমাদের বেসিক জায়গাটা হচ্ছে এখন 3 ধরনের জিনিস থাকে, একটা টেকনোলজিক্যাল নলেজ, কন্টেন্ট নলেজ বিষয়বস্তু, আর হচ্ছে পেডাগজিক্যাল নলেজ। একজন শিক্ষকের কিন্তু এই 3টে জিনিসই থাকতে হবে, যার জন্যে মূলত যেটার উপরে জোর দেওয়া হয়েছে দ্যাট ইজ দ্য টেকনোলজিক্যাল পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, যাকে বলছি আমরা টিপ্যাক। এই টিপ্যাক কিন্তু এখন যখনই কোনো কারিকুলাম ফ্রেম বা ডেভেলপ করা হচ্ছে, তখন এটা কিন্তু টেকনোলজিক্যাল পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজের উপর ডেভেলপ করে তৈরি করা হচ্ছে। ফলে আগামী দিনে যারা আসবে, যারা শিক্ষকতা করছে বা যারা করবে নতুন যারা, তাদের কিন্তু এই টিপ্যাকটাকে
খুব এই অংশটাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ডেভেলপ করতে হবে। কারণ আমাদের এনইপি 2020 যখন এসছে সেখানে কিন্তু বলা হয়েছে ডিজিটালাইজেশন ইন এডুকেশন। এই ডিজিটাল লিটারেসি, this term refers to the capabilities that fit someone for living, learning, working, participating through the digital society. অর্থাৎ আমাদের ডিজিটালি কতটা লিটারেট সেটা কিন্তু আমাদের যে কোনো দেশের, উন্নত দেশের বা উন্নতশীল দেশের, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা মাপকাঠি হয়ে উঠবে। আমরা এসছি ফ্লিপ ক্লাসরুম। আমরা জানি যে এই ক্লাসরুমের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন বলা হচ্ছে ফ্লিপ ক্লাসরুম। আগে যেটা ছিল বিফোর দ্য ফ্লিপ, সেখানে কি হতো, আমরা ছেলে মেয়েরা স্টুডেন্টস রিড ওভার দ্য মেটেরিয়ালস পড়তো, স্কুলে যেত বা কলেজে যেত, টিচাররা পড়াচ্ছে, সেগুলো তারা নলেজ অ্যাকোয়েন্ট করতো, পরে এসে বাড়িতে হোমওয়ার্ক করতো। এখন তা না, এখন যেটা হচ্ছে আফটার দ্য ফ্লিপ, সে কিন্তু স্টুডেন্টস কমপ্লিট দ্য ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, তার সমস্ত মেটেরিয়াল তথ্য তাকে আগে থেকে দিয়ে দেওয়া হবে, সে পড়ে আসবে। এখানে ক্লাসে এসে কি করবে, ক্লাসে এসে শুধু টিচারের সঙ্গে আলোচনা করবে, যে যেখানটা তার অসুবিধা বা কি কনসেপ্টের যে ক্লিয়ারেন্স সেইটুকু ডেভেলপ করবে। এবং আফটার দ্য ক্লাস সে যেটা করবে, ওই যে স্টুডেন্টস টেক দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য লার্নিং টু মোর কমপ্লেক্স টাস্কে, আরো বেশি জটিল কাজ সে করতে পারে কি করে, ওটার উপর বেস করে সেইটাকে কনসেপ্টটা ডেভেলপ করছে। ফলে কগনিটিভ ডেভেলপমেন্ট, অ্যাফেক্টিভ ডেভেলপমেন্ট বা সাইকোমোটর ডেভেলপমেন্ট সবটাই কিন্তু অন্য স্তরে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল লিটারেসিতে বিভিন্ন ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইভ্যালুয়েশন, কোলাবোরেশন, সমস্ত জায়গায় এই ডিজিটাল লিটারেসির কথা গুরুত্ব দেওয়া হচ্ছে। এনইপিতে খুব বেশি করে কথা বলা হচ্ছে ডিজিটাল লিটারেসি এন্ড ইম্পর্টেন্স অফ ডিজিটাল লিটারেসি। আমাদের যেটা সুবিধা, এটা মানি সেভিং, টাইম সেভিং, লার্ন ফাস্ট, মেক বেটার ডিসিশন, অলওয়েজ গেট দ্য লেটেস্ট ইনফরমেশন। হ্যাঁ, জব সার্কেলে এগুলো সমস্ত কিন্তু দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জেস কিন্তু রয়েছে, যেটা বলছিলাম বারবার ধরে, আমরা তো ডিজিটাল করে লাফাচ্ছি, কিন্তু এই ডিজিটাল এটাতে আমরা কতটা প্রস্তুত, আমাদের প্রত্যেক স্কুল কলেজে কি সেই সিস্টেম রয়েছে? তাহলে ড্যাক অফ ডিজিটাল লিটারেসি অ্যামং দ্য টিচার এন্ড স্টুডেন্ট, টিচাররা কি তার ডিজিটাল লিটারেট? বা আমাদের রেজিস্ট্যান্স টু চেঞ্জ, আমরা চাই না আমরা হঠাৎ করে নতুন পরিবর্তন এলে আমরা বলি আগেরটাই ভালো ছিল। লিমিটেড অ্যাক্সেস টু দ্য টেকনোলজি ইন রুরাল এরিয়াস, সেখানে কিন্তু শহরাঞ্চলে যতটা ডিজিটাল হেল্প পাওয়া যাচ্ছে গ্রামাঞ্চলে পাওয়া যাচ্ছে না। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাপোর্ট, এই চ্যালেঞ্জেস গুলো রয়েছে। কিন্তু চ্যালেঞ্জেস গুলো ধরেই আমরা বলছি যে আমাদের কিন্তু, যার ফলে যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। কিছুদিন আগে এই আইসিটি নিয়ে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন ইনফর্ম দ্য লোকসভাতে যে ইনফরমেশন পাঠিয়েছে সেটা খুব মারাত্মক। সেটা বলছে 10% অফ দ্য স্কুলস আর ইকুইপড উইথ দ্য আইসিটি, এবং বলা হচ্ছে যে বিলো 10% যারা রয়েছে, এরকম বহু স্টেট রয়েছে, ইউপি রয়েছে, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, যেখানে 10% যে ডিজিটাল লিটারেসি আইসিটি ইউজ করা হয় না। পশ্চিমবঙ্গ সেদিক দিয়ে অনেক ভাগ্যবান আমরা যে আমাদের ডিজিটাল লিটারেসি কিন্তু অনেকটা উপরের দিকে রয়েছে। ফলে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ডিজিটাল ডিভাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এক প্রান্তের ছেলেমেয়েরা যেখানে সুবিধা পাচ্ছে আর এক প্রান্তের ছেলেমেয়েরা পাচ্ছে না। ফলে কিন্তু একটা ডিজিটালি ডিভাইড হয়ে যাচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। এইটা আমাদের ভাবতে হবে যে কি করে সলিউশন করা যায়। there are the certain suggestion, আমাদের সাপ্লিমেন্টারি অনলাইন ম্যাটেরিয়াল দিতে হবে, পার্টিসিপেট ইন দ্য অনলাইন কমিউনিটিসে, সেখানে ইউজ এডুকেশনাল অ্যাপস, বিভিন্ন দীক্ষা টিক্ষা এগুলো হয়েছে, ইলেকট্রনিক গ্যাজেটস লাইক দ্য ট্যাব, কম্পিউটার্স, এগুলো স্টুডেন্টদের দিতে হবে। টেক অ্যাডভান্টেজ অফ দ্য ভিডিওস অ্যান্ড ইমেজেস অফ দ্য এডুকেশনাল পারপাসেস, এগুলো করলে তবেই কিন্তু আমি ডিজিটাল যুগের সঙ্গে মানিয়ে নিতে পারবো। এখন যে যুগে আমরা চলে এসেছি, দ্যাট ইজ দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সকলেই জানেন যে এআই আমাদের সারা পৃথিবীটাকে কিন্তু বদলে দিচ্ছে, পৃথিবীটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কিছুদিন আগে একটা সমীক্ষাপত্র, একটা পেপার পড়লাম, তাতে বলা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে 70% অফ দ্য প্রফেশন, অর্থাৎ আমরা যা করে খাই সেই প্রফেশনস গুলো অ্যাবলিশড হয়ে যাবে। দেখবেন একটু ভালো হোটেলে গেলে আপনাকে কোনো ওয়েটার এসে খাবার দিচ্ছে না, একটা ছোট্ট রেল লাইনের মতো আছে, তার মধ্যে দিয়ে খাবারটা চলে আসছে আপনার কাছে, আবার খাওয়ারে গেলে সেই লাইনের মাধ্যমে চলে যাচ্ছে। ফলে কিন্তু কর্মসংস্থান কমছে না বাড়ছে, কর্মসংস্থান কমছে। কিন্তু তাহলেও আমাদের কিন্তু এটা খাপ খাইয়ে নিতে হবে, কেননা টেকনোলজি ডেভেলপ হবেই, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। প্রাতিষ্ঠানিক এডুকেশন সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে বন্ধের পথে। অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জিজ্ঞেস করবে, আচ্ছা বাবা বা কাকা বা দাদু হোয়াটএভার মেবি, যে আচ্ছা তোমরা কি এরকম বই নিয়ে যেতে, পিঠে ব্যাগে করে নিয়ে স্কুলে যেতে, তোমাদের স্কুলে কি টিচার আসতো, তোমরা সেখানে পৌঁছাতে? এটা তাদের কাছে আশ্চর্য মনে হবে,
কেননা ধীরে ধীরে কিন্তু এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন ছেলেমেয়েরা অনেক স্কুলে শুরু করেছে একটা ট্যাব নিয়ে এসে পৌঁছে যাচ্ছে। ফলে যেটা আসছে এডুকেশনটা, দ্যাট ইজ দ্য ওয়েব বেসড এডুকেশন। এডুকেশনে কিন্তু সমস্যাটা ওয়েবের উপর ডিপেন্ড। সেখানে আমাদের যে উন্নতি হচ্ছে, কিছুদিন আগে বলা হচ্ছে 2 বছরের মধ্যে ভারতবর্ষে ফ্লাইং ট্যাক্সি এসে যাবে। অর্থাৎ একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল চেঞ্জ কিন্তু চলে আসছে। ডেভেলপ কান্ট্রিতে আপনার কোনো ড্রাইভার থাকছে না, একটা কোনো গাড়িতে ঢুকছেন, আপনার একটা ড্যাশবোর্ড থাকছে, আপনি আপনার গন্তব্য টিপে দিচ্ছেন, সেই গাড়িটা আপনাকে নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে এই লক্ষ লক্ষ যারা গাড়ি চালান ড্রাইভার, তাদের কি হবে? আমরা কিন্তু কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ঢুকে যাচ্ছি, যেখানে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আমরা এই কোপ আপ উইথ দ্য চেঞ্জিং সিচুয়েশন, একটা কথা আছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই এক্সিস্টেন্সের মধ্যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যদি আপনি খাপ খাইয়ে নিতে পারেন, যদি আপনি ডিজিটালি নিজেকে ইকুইপ করতে পারেন, তবেই কিন্তু আপনি পরবর্তী প্রজন্মের ছাত্রদের কাছে শিক্ষক হিসেবে পৌঁছাতে পারবেন। না হলে কিন্তু নয়। মানে ইংরেজিতে একটা কথা আছে, ক্যান নট স্ট্যান্ড স্টিল। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না। আইদার ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। আপনাকে এগিয়ে যেতে হবে অথবা পিছিয়ে পড়তে হবে। আপনি ভাবলেন যে না, আজকে এই ব্যাপারটা ঠিক আছে, এটা নিয়ে এত ভাবার কিছু কারণ নেই, আমি কালকে করব। এই কালকে আরো 2 লক্ষ লোক আপনাকে এগিয়ে চলে যাবে। আগের 2 লক্ষ লোক ছিল, আরো 2 লক্ষ লোক চলে গেল, তাহলে আপনি 4 লাখ শিক্ষকের পিছনে পড়ে গেলেন। এটা করলে চলবে না। আমাদের কিন্তু ডিজিটাল নিজেদেরকে ইকুইপ করতে হবে যতটা সম্ভবপর, না হলে কিন্তু পৃথিবী একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এসে আরো বেশি চ্যালেঞ্জের মুখে আমাদের ফেলে দিয়েছি। এআই এর ডেভেলপমেন্ট মানে আমরা যন্ত্র মানুষের মস্তিষ্ক প্রতিস্থাপন করে ফেলেছি। এআই এর অ্যাপ্লিকেশন এনইপিতে বলা হচ্ছে যে এরকম ওয়েব সার্চ ইঞ্জিন, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান স্পিচ, সেলফ ড্রাইভিং কার, বিভিন্ন জিনিস, বিভিন্ন পরিবর্তন কিন্তু এআই এর অ্যাপ্লিকেশনে চলে আসছে। শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন এনে দিয়েছে। সাধারণত 3 টাইপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়, আপনারা জানেন। একটা হচ্ছে ন্যারো, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে সুপার ইন্টেলিজেন্স, যাকে এএনআই, এজিআই এন্ড এএসআই বলা হচ্ছে। আমরা যে স্তরে আছি এখন, দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। অর্থাৎ এখানে আমরা মেশিন লার্নিং স্টেজে আছি। অর্থাৎ মেশিন সেখানে লার্ন করছে, আপনাকে সাহায্য করছে, যেখানে মেশিনের বুদ্ধিমত্তা আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিছুদিন পরে, বছর 10 পরে স্টেজ 2 তে পৌঁছে যাব, যেখানে নাকি মেশিন ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন মানুষের মতোই ব্যবহার করতে পারবে। আরো কিছুদিন পরে স্টেজ 3 তে যাব, যখন কিন্তু মেশিন মানুষকে চাপিয়ে যাবে। তখন এডুকেশন সিস্টেম কি হবে, আজ থেকে আমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমরা বিপদে পড়বো। পোটেনশিয়াল বেনিফিটস অফ এআই ইন এডুকেশন, অনেক সুবিধা রয়েছে। মেশিন লার্নিং থেকে আরম্ভ করে কম্পিউটার ভিশন, রোবোটিক্স, ম্যানুফ্যাকচারিং, অপটিমাইজেশন, সমস্ত ঘটনাগুলো ঘটছে। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আপনার দেখুন চ্যাটবটস। আপনি একটা কোনো জিনিস ছেলে মেয়েদের প্রজেক্ট দিলেন, ছেলেমেয়েরা দেখি বাড়িতে বসে চ্যাটবটস করছে, সে তার লেখাটাকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আগে যেটুকু কম্পিউটারে সার্চ করতো, তখন সার্চও করতে হচ্ছে না, সে সার্চ করে তার যতটুকু যা লেখার দরকার লেখাটা আপনার সামনে দিয়ে দিচ্ছে, কোনো একটা প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে, রাইটিং অ্যাসিস্ট্যান্স করছে। ফলে কিন্তু পরিবর্তন মারাত্মক রকম হয়েছে। এডুকেশনের ক্ষেত্রে এআই এর অ্যাপ্লিকেশন, সেখানে ভার্চুয়াল ফ্যাসিলিটেটর, অটোমেটেড গ্রেডার, চ্যাট ক্যাম্পাস, প্রক্টরিং, ডাটা অ্যানালাইসিস, পার্সোনালাইজ লার্নিং, অ্যাডাপটিভ লার্নিং, এগুলো সমস্ত কিন্তু একের পর এক কিন্তু ঘটনা ঘটে চলেছে। এই এডুকেশনের ক্ষেত্রে ক্লাসরুমে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট করা হচ্ছে, গেমিফাইড লার্নিং করা হচ্ছে। তারপরে গিয়ে দেখা যাচ্ছে স্টাফের যে শিডিউলিং, ম্যানেজমেন্ট, সবটাই কিন্তু সম্ভবপর হচ্ছে। ট্রান্সপোর্টেশন মেইনটেনেন্স, সাইবার সিকিউরিটি, অ্যাসেসমেন্ট, সবটাই কিন্তু এআই এর ক্ষেত্রে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এই ন্যাকের ক্ষেত্রে কাজে লাগি। প্লাগারিজম ডিটেকশন, আপনি যে লেখাটা লিখছেন, কোনো একটা পেপার লিখছেন, সেটা কতদূর অন্য জায়গা থেকে কপি করা, সেটা 1 মিনিটে ধরে বলে দেওয়া যায়। এআই এর মাধ্যমে কিন্তু এটা সম্ভবপর হচ্ছে। একাডেমিক রিসার্চ, সেগুলোর ক্ষেত্রে এআই ভীষণভাবে হেল্প করছে। কিন্তু করতে করতে যেটা ঘটনা ঘটছে, সেটা হিউম্যানস আর হুক, অর্থাৎ মানুষ কিন্তু যন্ত্রের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মেশিনস আর লার্নিং, মেশিন কিন্তু পড়াশোনা করছে। এটা চিন্তার কারণ। তাহলে ওয়েদার টেকনোলজি ইন এডুকেশন উইল রিপ্লেস দ্য টিচার, একটা সময় কি টেকনোলজি এসে টিচারকে সরিয়ে দেবে? অ্যাজ এ স্টুডেন্ট লার্নার, হাউ ফার দ্য টেকনোলজি হ্যাজ ইটস ইম্প্যাক্টস অন এডুকেশন, এটা কিন্তু আমাদের ভাবনার বিষয়। একটা জিনিস দেখে নিন, আমাদের কিন্তু ইতিমধ্যে চলে এসছে এআই বেসড টিচিং সিস্টেম কেরালাতে, একটু দেখে নিন।
Welcome to today's special segment where we delve into a groundbreaking development in the field of education. A school in Thiruvananthapuram, Kerala is making waves with its revolutionary step, the introduction of an AI teacher named Iris. Developed in collaboration with Maker Labs EduTech, Iris is not just any teacher. She is the first humanoid robot teacher in the state and possibly the entire country. This remarkable innovation comes from KTCE Higher Secondary School, an initiative by the Karuvail Thanga Charitable Trust. Iris is part of the Adult Tinkering Lab ATL project, a 2021 Niti Aayog initiative designed to boost extracurricular activities in schools. Last month, the unveiling of Iris generated excitement, and a video shared by Maker Labs on Instagram showcased her capabilities. Iris can answer complex questions across various subjects, provide personalized voice assistance, and facilitate interactive learning experiences. And here's the kicker. For added mobility, Iris even comes equipped with wheels. This development marks a significant shift in Kerala's education landscape. Iris has the potential to personalize learning, cater to different learning styles, and make education more engaging for students. Iris represents the integration of cutting-edge technology into traditional classroom settings, offering students a truly immersive learning experience. With her ability to adapt to individual learning styles and provide personalized assistance, Iris has potential to revolutionize the way we approach education. While the long-term impact of Iris remains to be seen, one thing is certain. She presents a glimpse into the future of education where AI plays a supportive role in the classroom. Subscribe to আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা বলছিলাম যে আমরা কি করব, ভবিষ্যতে টেকনোলজি এসে কি ছড়িয়ে দেবে। এখনই শুরু হয়ে গেছে কেরালার একটা স্কুলে, সেখানে এআই মিডিয়েটেড যে টিচার আইরিস চলে এসছে। তাহলে আমাদের সামনে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। কিন্তু যাই হোক, যা পরিবর্তনই হোক না কেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আপনি কি করবেন, আপনার ভাবনা চিন্তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বলছি অ্যাটিটিউড ইজ এভরিথিং? আইসবার্গ ফেনোমেনন আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা একটা আইসবার্গ বা হিমশৈলের কতটা উপরে দেখতে পাই, কতটা জলের তলায় থাকে, এই উত্তর জিওগ্রাফির লোকেরা জানেন, বাকিরাও বোধহয় জানেন। Yes, only 10 of any iceberg is visible, আর 90% below the sea level। তাহলে 10 ভাগ দেখতে পাই আর 90% আমরা দেখতে পাই না। তাহলে আমরা এখন যেটা দেখছি দ্যাট ইজ দ্য 10%, বাকি 90% কিন্তু আমাদের বাকি আছে। যাই হোক, আইসবার্গের 10% ভিজিবল আর 90% ইনভিজিবল, বিলো দ্য সি লেভেল থাকে। কেন বলছি একটু, এই ফেনোমেনাটা কিন্তু হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল। কিরকম? ইন আদার ওয়ার্ডস, যে মানুষের ক্ষেত্রে এই যে আমি আপনাদের সামনে বলছি, আমি মানুষটা কিরকম, ইটস নোন টু আদার্স, দ্যাট ইজ আওয়ার বিহেভিয়ার, দ্যাট ইজ 10%। না, এই পেটে পেটে কিরকম লোক, ভালো না খারাপ, সেটা কিন্তু আপনি জানেন না, দিস ইজ আননোন টু আদার্স, দ্যাট ইজ দ্য 90%। যে কোনো মানুষের বাইরে থেকে যেটা দেখি, দ্যাট ইজ 10%, দ্যাট ইজ হিজ বিহেভিয়ার, বাট আননোন টু আদার্স। কিন্তু থ্যাঙ্কফুলি যে আমাদের ভেতরে ভেতরে যে অ্যাটিটিউড, তার ইম্প্যাক্ট কিন্তু বিহেভিয়ারে পড়ে। আপনি যখন রাস্তাঘাটে যান, আপনি শিক্ষক, এটা আলাদা করে বলতে হয় না, এমনি আপনার ব্যবহার আচার দেখি মানুষেরা সহজেই ধরতে পারেন। তাহলে হোয়াট মেক্স ইউর লাইফ 100%? এটা একটা ছোট্ট খেলার মতো, এটা অনেক জায়গাতে দেখেছেন আপনারা। যদি আমরা এ থেকে জেড, এটাকে যদি 1, বিটাকে 2, পরে 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 জেড অব্দি 26-এ নিয়ে যাই, তাহলে দেখতে পাবো এদেরকে নিয়ে যদি সাজাইয়েন স্কিলস, দেখুন এস এর জন্য 19, কে এর জন্য 11, যোগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 82। নলেজের ক্ষেত্রে ইট ইজ 96, হার্ড ওয়ার্কের ক্ষেত্রে ইজ 98, and again the attitude, দেখুন কিনা অদ্ভুত খেলা, আবার 100। সুতরাং পরিবর্তন যাই আসুক না কেন, আপনার অ্যাটিটিউড কিন্তু নির্ধারণ করে দেবে আপনি কতটা সাকসেস হবেন বা হবেন না। আর একটা ছোট্ট ফিল্ম স্ট্রিম আমরা দেখে নিই।
করেছি, এটা কোন একটা খবর হলো? ফেল করলে খবর নেই, আমি কিছু বেরিয়ে গেছি। ওই তো ঘ্যাটাঘেটি ম্যাটাঘেটি নয়, সোনার দামটা ফেল পারবি। বাবা দম লাগে, পাঠ করতে তো সবাই চায়, ফেল করতে চায়, এরকম করে লাগে। এটা শোনার বাকি টাকা আচ্ছা, মাঝে মধ্যে কিছু বলে না। যেটা বলার বিষয়, ফিল্মটা যেটা দেখানো হলো সেটা বলছে যে ফেল করার ছেলে একটা সময় পাওয়া যাবে কিনা। হয়তো খুব বোকা বোকা কথা বললো বাকারাম, কিন্তু যেটা ভাবার বিষয় যে এই টেকনোলজি সাহায্যে এমন একটা জিনিস হচ্ছে, আমরা এবং জেনেটিক টেকনোলজি যদি ধরি, যে বলা হচ্ছে যে কোনো একটি ছেলে বা মেয়ে তার কোনো একটা অংশ, কোনো একটা জিন রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার জিন, যেটা কি ম্যাথামেটিক্যাল নলেজটাকে কন্ট্রোল করে, আমরা সেটাকে জিন থেরাপির মাধ্যমে চেঞ্জ করে দিতে পারছি ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমরা যন্ত্র মানুষের মস্তিষ্ক স্থাপন করছি, ছেলে মেয়েদের এমন ভাবে ডেভেলপ করছি যে একটা সময় ফেল বলে কোনো বস্তু থাকবে না। তো সেটা কি ভালো হবে না খারাপ হবে সেটা আপনারাই বলতে পারবেন। কেন ডিসক্রিমিনেশন ইজ দরকার, ভালো মাঝারি খারাপ এই ক্লাসিফিকেশন না থাকলে কিন্তু এডুকেশন কিন্তু মুভ করবে না। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, টেকনোলজি উইল নেভার রিপ্লেস দ্য গ্রেট টিচার্স। যাই আসুক না কেন, আইরিশ এলেও সে কিন্তু আর যাই করতে পারুক, সে কিন্তু আন্তরিকতা, মানবিকতা, যে বন্ডিং বিটুইন দ্য টিচার এন্ড স্টুডেন্ট, অর্থাৎ একটা টিচার ক্লাসে হয়তো বকছে কোনো একটা ছেলেকে, আবার তার জ্বর হলে সেই সবার আগে তার বাড়ি পৌঁছে যাচ্ছে, এই যে বন্ডিং, এটা কিন্তু কোনো মেশিন দিতে পারবে না। কিন্তু মেশিনের সাহায্য আমাকে নিতে হবে, নিয়ে এডুকেশনকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের গ্রেট টিচারে উঠতে হবে। টেকনোলজি কিন্তু কখনো গ্রেট টিচারকে রিপ্লেস করতে পারে না। জেনারেল কনস বলছে, বাট টেকনোলজি ইন দ্য হ্যান্ডস অফ এ গ্রেট টিচার ক্যান বি ট্রান্সফরমেশন। ভালো শিক্ষকের হাতে যদি টেকনোলজি পড়ে, তাহলে তিনি জানেন সেটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো ডোন্ট স্ট্রাগল টু বি এ বেটার টিচার। কখনোই ভাববেন না দেন এভরিবডি এলস, অন্য সমস্ত শিক্ষককে ছাপিয়ে আপনি চলে যাবেন, এইটা কখনো ভাববেন না। আপনি যেটা করুন, সিম্পলি বি আ বেটার টিচার দেন ইউ এভার থট ইউ কুড বি। আপনি কতটা হতে পারেন তার থেকে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করুন। রবার্ট জন বেকামের একটা খুব সুন্দর বক্তব্য, যে আমরা তবেই কিন্তু একটা জায়গায় ঠিক মতো পৌঁছতে পারবো, টেকনোলজির সাহায্য নেবো, কিন্তু টেকনোলজির উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়বো না। সো থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স হিয়ারিং। আপনারা এতক্ষণ ধরে শুনলেন, সেটার জন্য ধন্যবাদ। আর এখানেও খেয়াল করে দেখুন, আপনাকে খেয়াল করে রাখতে হবে টেকনোলজি আপনাকে হেল্প করছে, কিন্তু সে কি রূপে, আপনাকে কোথাও গিলে ফেলবে না তো, এডুকেশন সিস্টেমকে গিলে ফেলবে না তো, এইটা কিন্তু আমাদের ভীষণভাবে জানার দরকার। যাই হোক, আমি শেয়ারিংটা অফ করছি। স্যার, হ্যাঁ, আমি বলছি। আচ্ছা, স্লাইডে ওই ইভালুয়েশন টেকনোলজি যে জায়গাটা দেখিয়েছিলেন ওইখানটা আমি এখানে শেষ করিনি, হ্যাঁ একটু শেষ করি, শেষ করতে আমি শেষ করে একটু শেষ করি। আমি শেষ করবো একটা ছোট্ট গল্প বলে। গল্পটা একটি গল্প। বিল গেটস, সকলেই আপনারা জানেন বিল গেটস। তাই বিল গেটস এই গল্পের শুরুতে মারা গেছে। তা মারা যাওয়ার পরে আমাদের রিচুয়ালস আছে, ওপরে যাবে, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছেন। তা চিত্রগুপ্ত কাউকে বলে দিচ্ছেন হেল অর হেভেন, অর্থাৎ স্বর্গেও যেতে পারেন, নরকেও যেতে পারেন। তো যখন বিল গেটস মারা গেছেন, তখন তিনি যখন উপরে পৌঁছেছেন, তো ওনাকে একটা ওয়াইল্ড কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। তো বললো যে ওয়াইল্ড কার্ডটা কি? বললো না, এইটা আপনি তো প্রচুর কাজপত্র পৃথিবীতে করেছেন, আপনাকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, এই হেল আর হেভেনটা আপনি নিজে চুজ করতে পারেন। বললো ঠিক আছে, কিন্তু আমি তো কোনোদিন স্বর্গও দেখিনি, নরকও দেখিনি, একটু দেখার ব্যবস্থা করুন। তো তখন গেছে চিত্রগুপ্ত, একটা যমরাজের কাছে পারমিশন নিয়ে একজন লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছে। উনি গেছে, তো যাতাবাবু বলছে প্রথমে স্যার কোনটা দেখবেন? বলছে আমি প্রথমে একটু নরকটাই দেখবো, হেলটা দেখবো। গেছে নরকে, গিয়ে দেখছে সেখানে মানুষজন প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, কেউ পাইনিস গিটার নিয়ে নাচছে, কেউ লাফাচ্ছে, ওকে ঠেলছে, এই ধরনের একটা পরিবেশ। এবারে মানে ঠিক আছে, স্বর্গটা দেখি। স্বর্গে পাঠিয়েছে। স্বর্গে গিয়ে দেখছেন যে মানুষজন একটা ঢিমিয়ে তালে মিউজিক বাজছে, খুব সুন্দর গন্ধ, কেউ আতশোয়া, কেউ আপেল খাচ্ছে, কেউ আঙুর খাচ্ছে, কেউ ঘুমিয়ে আছে, মানে এই ধরনের একটা জড় পরিবেশ। উনি কর্মচঞ্চল মানুষ, ওনার পছন্দ হয়নি। তো উনি গিয়ে আবার বলেছেন না, আমাকে ওই আমি যা হোক একটু কষ্ট হোক, নরকেই যাবো। ঠিক আছে, ভালো কথা, আপনি নরকে লিখে দিয়েছে গো টু হেল, হেলে গেছে।
যাওয়ার সময় আমার আরেকজন লোককে দিয়েছে, তিনি হেলে গেছে। দ্বিতীয়বার যখন নরকে এসছেন তখন দেখছেন যে একটা অন্যরকম পরিবেশ, কাদা ফাদা, প্রচন্ড মানুষ, ওর গলা টিপে ধরছে, খেতে পাচ্ছে না, ওর গায়ে ধরে পড়ছে, প্রচন্ড মারপিট করছে, কার মুখ ফাটিয়ে দিচ্ছে। তখন এই সব বন্ধ দেখে উনি বললেন পাশের লোকটাকে, ভাই আগে তো কিছুক্ষণ আগে একটা নরক দেখালো, ওটার সঙ্গে এটা ঠিক মিল খাচ্ছে না তো। তখন উনি বললেন, স্যার ওটা স্ক্রিন সেভার ছিল, এটা অরিজিনাল প্রোগ্রাম। সুতরাং এটা বলার উদ্দেশ্য, এই দুদিন ধরে আপনাদের বিভিন্ন বক্তারা বলছেন বিভিন্ন কিছু ঘটনা ঘটছে, এর সবটাই না আপনারা স্ক্রিন সেভারে দেখে দেবেন। যদি কিছুটা অরিজিনাল প্রোগ্রামে কনভার্ট করেন তবেই কিন্তু এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আসল উদ্দেশ্য সার্থক হবে। পৃথিবীটা গোল, আর যাদের সঙ্গে অনলাইনে দেখা হলো কালকে অফলাইনে দেখা হবে। আর দ্বিতীয় সাক্ষাৎটা আমি সবসময় চাইবো প্রথম সাক্ষাতের চেয়ে ভালো হোক। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই এফডিপি প্রোগ্রাম বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে আপনারা দিন, থ্যাংক ইউ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু পার্টিসিপেন্টদের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে আপনার কাছে, একটু আমরা স্যার শুনে নিচ্ছি আপনার অনুমতি। বলুন, প্রশ্ন করুন স্যারকে। রাজীব সরকার, রাজীব সরকার হাত তুলেছেন। রাজীব বাবু বলুন। কারো যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমাদের আগে কিছু প্রশ্ন আমাদের কাছে জমা পড়েছিল, সেই প্রশ্নগুলো থেকে স্যারকে প্রশ্ন করব। স্যার একটা প্রশ্ন এফডিপি করার সময় এক স্যার আমাদের করেছিলেন যে আমরা তো বিভিন্ন এআই টুলস ধরুন ব্যবহার করছি, সেটা চ্যাট জিপিটি হতে পারে বা যে কোনো কিছু, সেখানে আমরা একটা কিছু দিলাম, সাথে সাথে তার একটা আউটপুট একটা বেরিয়ে চলে আসবে এবং খুব সুন্দর, গ্রামাটিক্যালি খুব কারেক্ট এবং এত সুন্দর ইংরেজি, মানে ইংরেজি মাস্টারমশাই দেখলেও আমাদের খুব বাহবা দিত, বা দারুণ লিখেছে। এবার এই যে ট্র্যাপ বলবো না ইভ্যালুয়েশন বলবো, এটার মধ্যে পড়ে একটা মানুষের যে সাধারণ ধরুন একটা লেখার যে ক্ষমতা, সৃজনীর শক্তি বা বাবার জায়গাটা, সেটা কোথাও যেন মানে হারিয়ে যাচ্ছে। এবং আমাদের এই যে টিচারদের ক্ষেত্রেও আমরা দেখেছি, আগে আমাদের মাস্টারমশাইদের দেখতাম আমরা যে তারা খুব যত্ন নিয়ে পড়াতেন, তো এখনো স্যারেরা যত্ন নিয়ে পড়ান, কিন্তু তার সাথে এই ডকুমেন্টেশনের যে এত প্রভাব, এই করতে গিয়ে সময় বাঁচাতে গিয়ে আমরা যেন সবাই একটু বেশি এআই নির্ভর হয়ে যাচ্ছি। এবং আমাদের ইভালুয়েশনের ক্ষেত্রেও ওই সব এমসিকিউ প্যাটার্ন চলে আসছে, ফলে যে বোঝার ক্ষমতাটা বা প্রকাশ করার ক্ষমতাটা কোথাও গিয়ে একটু বোধহয় সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই বিষয়টাই যদি একটু আলোকপাত করে। একদম ঠিক কথা, আপনার প্রত্যেকটা বক্তব্যের সঙ্গে আমি সহমত। তার সঙ্গে শুধু আরো একটা জিনিস যোগ করব, যেটা আমাদের সবচেয়ে কমছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। রিসেন্টলি ইংল্যান্ডে একটা কাজ হয়েছে, রিসেন্টলি বলতে তা বছর 3 হয়ে গেল আমি দেখেছি। তা সেখানে তারা দেখছেন যে একটা কম্পারেটিভ স্টাডি করেছিল, আমরা প্রায়ই করি যে ট্র্যাডিশনাল মেথড তার সঙ্গে এই মেথড আনতেন। তো ওনারা করেছিলেন যে রেডিওর মাধ্যমে যে শিক্ষাদান হয় আর টেলিভিশনের মাধ্যমে শিক্ষাদান হয়, হুইচ ওয়ান ইজ বেটার। অবভিয়াসলি আমাদের মনে হতো অডিও ভিজুয়াল এডস হিসেবে টেলিভিশনটা বেটার, কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্যাক্টটা পাওয়া গেল সেটা দেখা গেল যে রেডিওর মাধ্যমে বেশি ভালো হচ্ছে। কেন দেখবেন, তখন বলছে যে আমরা ছোটবেলায় যাতে আমাদের বৈশী আছেন বা বড়লিনের সংসার বলে একটা অনুষ্ঠান হতো রেডিওতে, রোববার দিন সকাল দুপুর 12টার সময় বাড়িতে মাংস হতো, মাংসের ঝোল আর বড়লিনের সংসার দুটো একাত্ম হয়ে যেত। তো বলার কথা একটাই যে এই রেডিওতে দেখতাম যে যখন কি হচ্ছে, কোন একটা জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, একটা মানুষ ঝড়ে বা বৃষ্টিতে কেঁপে কেঁপে আসছে, একটা বাড়ির তলে একটা ছাউনিতে এসে দাঁড়াচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে, এই যে ঘটনাগুলো, তার মানে কি হচ্ছে, এইটা কিন্তু রেডিওতে যে নাটকটা শুনছে সেটা বিভিন্ন জন শুনছে এবং প্রত্যেকেই আমরা কিন্তু ভাবছি, এবং সেই ভাবনা চিন্তা, সেই যে খড়ের চালটা, সেই যে বাড়িটা, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তাহলে ভাবনা চিন্তা সে কিন্তু নিজের মতো করে ভাবছি। এই যে ক্রিয়েটিভ ভাবনা চিন্তা, সেইখানটা দাঁড়িয়ে আমাদের কিন্তু অন্যান্য জায়গায় এই যে টেকনোলজি আমাদের বলে দিচ্ছে, চ্যাট জিপিটি বলে দিচ্ছে, কিন্তু সেইখানের মধ্যে ক্রিয়েটিভিটি যাচ্ছে না। ফলে স্টুডেন্টদের যদি ক্রিয়েটিভিটি বাড়াতে হয়, আমাদের কিন্তু সবসময় এমন একটা মিডিয়া ইউজ করতে হবে, এমন টেকনোলজি ইউজ করতে হবে যার মাধ্যমে কিন্তু
নতুন ভাবনা চিন্তা, নিজেদের ভাবনা চিন্তা করার ক্ষমতা। চ্যাট জিপিটি যতই লিখে দিক, আপনি দেখুন, আপনি যখন নিজে লিখবেন তখন কিন্তু একটা স্টুডেন্ট যদি নিজে ওটাকে না দেখে একটা লেখা লেখে, অনেক সময় দেখা যাচ্ছে ওই লেখাটার গুণগত মান কিন্তু ওর চেয়ে ভালো হচ্ছে, কারণ তার মধ্যে নিজস্ব ভাবনা চিন্তা থাকছে। একদম একদম স্যার, ঠিক বলেছেন। আর স্যার আপনার কথাতেই একটা কথা বারবার উঠে আসছিল, ওই পাস ফেল বা আমাদের যে ইভ্যালুয়েশন যে প্রসেস, আগেকার সময়ে মানে একজন ফার্স্ট ডিভিশন পেলে যেন আমরা বাবার মুখে শুনেছি যে তাকে সবাই দেখতে যেত। তো এখন তো স্টার বা 90% পাওয়ার পরও তাকে যদি একটা কিছু লিখতে বলা হয় তখন সে যেন কোথাও খেই হারিয়ে ফেলে আর কি। তো সবাইকে মানে ওই পার্সেন্টেজের নাম্বারে, মানে আপনি যেটা প্রথমেই ভিডিওটা দেখালেন ওটা আমার খুব প্রিয় একটা মুভির ক্লিপ। তো এই ইঁদুর দৌড়ে আমরা সবাই নিজেদের এত বেশি ইনভলভ করে ফেলেছি, ফলে আসল লার্নিংটা কতটা হচ্ছে, তার সাথে ভ্যালু এডুকেশনের বিকাশটা কতটা হচ্ছে, একটু যেন আমরা টেকনোলজির যুগে কোথাও পিছিয়ে পড়ছি এই জায়গাটাতে। খুব সত্যি কথা। আচ্ছা, আর আমাদের পার্টিসিপেন্টদের যদি কেউ কোনো প্রশ্ন স্যারের কাছে করেন, করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে তো কোনো প্রশ্ন নেই। আমি মানস বাবুকে বলছি, স্যার আপনি সেশনটা শেষ করুন। মানস বাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আমাদের সুজিত বাবু স্যার নমস্কার। আর আপনার প্রত্যেকটি কথা আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে যে আপনার এই সমস্ত যে টিপস গুলো বা যে টেকনিক গুলো যে আপনি বলছেন, যে ধরুন আপনার ওই শিক্ষা বিবর্তন, টেকনোলজি বিবর্তন, এমনি যেন খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে যে একটা নতুন ধরনের প্রেক্ষিতে এটি উপস্থাপন হয়েছে আমাদের সকলের সামনে। এটি একটি মনোগ্রাহী ব্যাপারও ঘটেছে এর মধ্যে। আর দ্বিতীয় যেটা বলবো স্যার, আমরা সবাই মোটামুটি ভাবে এটা শুনলাম, শিখলাম। আপনার মোটামুটি যা দেখিয়েছেন, যা বলেছেন ঠিকই। এরপরে স্যার আমাদের বলার নেই, আপনি মোটামুটি স্যার পরবর্তী কোনো সময় আমাদের কোনো অনুষ্ঠানের সঙ্গে আপনি সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে। এবং আপনি বলেছিলেন আপনার একটা কোনো কাজ ছিল, সে কারণে যদি আর আমাদের কারো কিছু যেহেতু জানার নেই, সুতরাং সে কারণেই আমি আমার প্রিন্সিপালের অনুমতি নিয়ে প্রিন্সিপাল স্যারের আপনার এই সেশনটি এখানে শেষ করার জন্য প্রিন্সিপাল স্যার অনুমতি দিলে আমি ঘোষণা করছি এই সেশনটি এখানেই সমাপ্ত হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ভীষণ ভালো লাগলো। আবার বলছি, অনলাইনে হয়েছে, অফলাইনে যদি আসা যাবে সেদিকে ভালো লাগবে, আবার সবার সঙ্গে মিলবো। কলেজে আমরা অফলাইন কোনো প্রোগ্রাম করলেই আপনার কাছে আমরা যাবো, আপনাকে কষ্ট করে অনুরোধ দিতে হবে। আপনি আজকের নয়, বহু পুরোনো দিনের, বহু বছরের আপনার সঙ্গে আমাদের কলেজের বহু স্মৃতি জড়িয়ে আছে। আপনি আমাদের এক্স গভর্নিং বডির মেম্বার ছিলেন, আপনার সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথা হয়েছে। সুতরাং স্যার ভালো থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। সকল পার্টিসিপেন্টকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে এতক্ষণ ধরে আপনারা শুনেছেন। প্রোগ্রামটা খুব ভালো হোক, ভীষণ ভালোভাবে সম্পূর্ণ হোক, এই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমাদের পরের যে সেশনটা আজকে ঠিক 2টোর সময় শুরু হবে। আপনারা 1:55-তে দয়া করে একটু লিংকে ক্লিক করে সবাই এই ভার্চুয়াল রুমে চলে আসুন। ততক্ষণের জন্য আমরা আজকের এই সেশন শেষ করলাম। চন্দ্রশেখর স্যার, আমাদের সেশনটা এন্ড করুন।